তখন গভীর রাত, আকাশে তখন ভয়ঙ্কর কালো মেঘ জমেছে। পুরো গ্রামের বিদ্যুৎও চলে গেছে। চারদিকে বৃষ্টি আর কুকুরের ডাক। কবরস্থানের চারদিকে তখন কাদায় ভর্তি। কয়েকজন মানুষ তখন সেই কাদার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাদের হাতে একটা লণ্ঠন। লণ্ঠনের আলোয় মাঝে মাঝে করিমের কফিনে থাকা মুখটাও দেখা যাচ্ছে। এই রাতেই কবর দিতে হবে নাকি? সকাল পর্যন্ত অপেক্ষা করা যেত না? আস্তে হাঁটো, রাস্তা খুব পিছিল। কি অদ্ভুত না, করিম ভাইয়াকে কোনোদিন আমি ভয় পেতে দেখিনি। আমার ছোটবেলা থেকেই ওনাকে খুব অদ্ভুত লাগতো। হ্যাঁ, ঠিকই বলেছিস, রাতে একা একাই কবরস্থানের পাশে বসে থাকতো। পথ চলতে চলতে তারা যেন পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পায়। হঠাৎ পেছন থেকে কাদের কাকার গলা তারা শুনতে পাচ্ছিল আস্তে আস্তে। কিছু মানুষ মরে গিয়েও শান্তি পায় না। হঠাৎ তখন সবাই একসাথে চুপ হয়ে যায়। এরপর তারা কবরস্থানের ভেতর দিকে চলে যায়। এরপর সবাই একসঙ্গে করিমকে আস্তে আস্তে নিচে নামাচ্ছে। সাবধানে নামা, দড়িটা যেন ছিঁড়ে দিস না। হয়ে গেছে, নে এবার সব মাটি দিয়ে দে। সালেম তখন কাঁপতে কাঁপতে চারদিকে তাকায়। তোরা শুনতে পাচ্ছিস? কি কি শুনবো আমরা? মনে হয় কেউ যেন ফিস ফিস করলো। তুই এত ভয়ে পাস কেন? আজ কুকুরগুলো খুব অদ্ভুত আচরণ করছে। তখন ঠিক মাটির নিচ থেকে একটা শব্দ ভেসে আসতেছে। ঠক ঠক। সবাই তখন একে অপরের দিকে তাকায়। শুনলি? এই শব্দটা না, এটা মনে হয় বৃষ্টির শব্দই হবে। আবার এই শব্দ তারা আবারও শুনতে পায়। তখন কাদের কাকাও হঠাৎ চুপ হয়ে যায়। তার মুখেও স্পষ্ট ভয়ের ছাপ বোঝা যায়। এরপর তারা সবাই আস্তে আস্তে যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। রাশেদ তখন বাড়ি ফিরে এসেছে। ঘরে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে। বাইরে বৃষ্টি তখনও থামেনি। সে বারবার সেই কবরস্থানের কথাই ভেবে চলেছে। না, আমি তো ওই শব্দটা কবরস্থানে সত্যিই শুনেছিলাম। আবার শব্দ হয়। এবার সে জানলার পাশে আস্তে আস্তে যায়। সে ধীরে ধীরে জানলার দিকে তাকায়। বাইরে সে দেখতে পারে কবরস্থানের দিকে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। তখন রাশেদও চুপ হয়ে যায়। কে 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 কে- কে ওখানে? পরের দিন সকালবেলা সবাই গ্রামের লোকজন চিৎকার করে শুরু করে দেয় এবং একসাথে সবাই দৌড়াতে দৌড়াতে সে কবরস্থানের কাছে চলে যায়।